Introduction to organic chemistry. আমরা কিছু কোশ্চেন দেখি। হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি, দ্য ইউনিক নেচার অফ কার্বন, classification of organic compounds, factors affecting the physical properties of organic compounds. এই বিষয়গুলো আমরা বিস্তারিত ডিসকাশন করব। হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি? ওখানে শো হচ্ছে তো না? জি স্যার। হ্যাঁ, যদি মানে লেট হয় কখনো তাহলে আমাকে জানাবা। হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি? কেমিস্ট্রি অফ দ্য কম্পাউন্ডস প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজমস। আমরা এক কথায় বলতে পারি যে আমাদের জীবন্ত যে অর্গানগুলো আছে, প্রাণী আছে, তাদের মধ্যে যে সমস্ত কম্পাউন্ডগুলো থাকে সেগুলোই অর্গানিক কেমিস্ট্রি। কেমিস্ট্রি অফ দ্য কম্পাউন্ডস প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজম, দে অল কন্টেন কার্বন। সবগুলোতে কার্বন থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। দে অল কন্টেন কার্বন। কার্বন থাকলেই অর্গানিক হবে তা না, কিন্তু না থাকলে অর্গানিক হবে না। এগুলো ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ, তনয়? ইয়েস স্যার। হ্যাঁ, মানে যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে কিন্তু অর্গানিক না, কিন্তু কোনো অর্গানিক কম্পাউন্ডে কার্বন নাই তা কিন্তু হতে পারবে না। অর্গানিক কম্পাউন্ড হলে কার্বন থাকবেই। অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন। আমরা কথা বলতে পারি প্রায় 80 লাখ অর্গানিক সাবস্টেন্স আছে, অর্গানিক কম্পাউন্ড আছে, প্রত্যেকটাতে কার্বন আছে। তাহলে অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন। আচ্ছা, ন্যাচারাল সোর্সেস অফ অর্গানিক কম্পাউন্ডস। ন্যাচারাল সোর্সেস অফ অর্গানিক কম্পাউন্ডস, লিভিং থিংস, কার্বোহাইড্রেটস মানে যে ভাত রুটি জাতীয় কোনো পদার্থ যেগুলো আমরা বলি, প্রোটিনস, ফ্যাট, ভিটামিনস, অ্যান্টিবায়োটিক্স, সব জায়গায় তোমার অর্গানিক কম্পাউন্ড আছে। কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাট, ভিটামিনস, অ্যান্টিবায়োটিক্স। ক্লিয়ার? জি স্যার। হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, রেসপন্স করো। হ্যাঁ, এ ভ্যারাইটি অফ অর্গানিক প্রোডাক্ট অবটেন্ড ফ্রম লিভিং থিংস। অনেক ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ঠিক আছে, বিভিন্ন ফলমূল থেকে শুরু করে নানান ধরনের ওষুধ টষুধ বা তেল, সব কিছুতেই আমরা দেখি অর্গানিক কম্পাউন্ড আছে। ক্রুড অয়েল অর কোল, আমরা যেটা বলি অবিশুদ্ধ তেল বা কার্বন যেগুলো আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, এটা 19 একটু ছিল অন্যভাবে। অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইন্স, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, এই নামগুলো শুনেছ 19-এ, তাই না? জি ইয়েস স্যার। অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইন্স, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। আচ্ছা, ভ্যারাইটি অফ ইউজফুল প্রোডাক্ট derived from crude oil and coal. অবিশুদ্ধ তেল থেকে বা তোমার কার্বন থেকে আমরা বিভিন্ন ধরনের খুবই প্রয়োজনীয় পদার্থ এগুলো সংগ্রহ করতে পারি, তৈরি করতে পারি। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যাজ এ সায়েন্স। সায়েন্স হিসাবে, বিজ্ঞান হিসাবে অর্গানিক কেমিস্ট্রির যে ক্রমবিকাশ, উন্নয়ন ইন দ্য পাস্ট কেমিস্ট্রি। আচ্ছা, একটু দেখো, কেমিস্ট্রিকে আমরা ভাগ করলাম অর্গানিক কেমিস্ট্রি অবটেন ফ্রম লিভিং অর্গানিজম। অর্গানিক কেমিস্ট্রিগুলো সব লিভিং অর্গানিজমের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে। আর একটা হলো কি ইনঅর্গানিক কম্পাউন্ডস অবটেন ফ্রম নন লিভিং সোর্সেস। বুঝতে পেরেছ? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা কেমিস্ট্রিকে মতন পড়তে ফার্স্টলি ভাগ করলাম দুই ভাগে, অর্গানিক কম্পাউন্ডস অবটেন ফ্রম লিভিং অর্গানিজম, ইনঅর্গানিক কম্পাউন্ডস অবটেন ফ্রম নন লিভিং সোর্সেস। কিন্তু স্যার পানি তো স্যার দুইটাতেই আছে স্যার, তাহলে পানিকে আমরা কি বলবো? পানি তো ইনঅর্গানিক কম্পাউন্ডস, লিভিং অর্গানিজমের মধ্যে মানে আমাদের দেহে আছে, কিন্তু আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো তো নাই।
ঠিক আছে। আচ্ছা, আমরা বললাম যে ডেভেলপমেন্ট অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যাজ এ সায়েন্স ইন 1828 ওলার, এ জার্মান কেমিস্ট, আমরা জার্মান কেমিস্ট বলতে পারি আসলে। এই সময় সে একজন স্টুডেন্ট অফ মেডিকেল স্টুডেন্ট ছিল। হ্যাঁ, তো তার ওই সময় ওই অ্যামোনিয়াম সায়ানাইটের দরকার ছিল। তো যাই হোক, অ্যামোনিয়াম সায়ানাইটকে হিট দিলে একটা বিক্রিয়ার মাধ্যমে আবার ইউরিয়া তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো ইউরিয়া তৈরি হয়ে যায় আমাদের এই যে ইউরিনের সাথে এটা থাকে। তো ইউরিয়া একটা অর্গানিক কম্পাউন্ড, কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইট ইনঅর্গানিক কম্পাউন্ড। তো এই 1828 এই সময়টাতে ফ্রেডরিক, পুরা নাম হলো ফ্রেডরিক ভোলার, ডাব্লিউ দিয়ে উচ্চারণ করলে আমরা এটা উচ্চারণ করি বাংলায় ভোলার। ভোলার, উলার না, উলার বা ভোলার যেটা উচ্চারণ করে, জার্মান কেমিস্ট, জার্মান মেডিকেল স্টুডেন্ট। তার অ্যামোনিয়াম সায়ানাইটের দরকার ছিল। তো ও অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি করেছিল তোমার দুটো পদার্থ দিয়ে, লেড সায়ানাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া থেকে। লেড সায়ানাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া থেকে তৈরি করেছিল। তো তৈরি করে যখন এটাকে হিট দিল, তখন হিট দিয়েছিল যে মনে করছিল যে এটাকে একটু শুকিয়ে নিব, পানিটাকে, তরলটাকে একটু শুকিয়ে নিয়ে ক্রিস্টাল আকারে এটাকে পৃথক করে নেব। কিন্তু হিট দেওয়ার সাথে সাথে অ্যামোনিয়াম সায়ানাইট ইউরিয়া হয়ে গেছিল। তো এটা বিশাল এক ঘটনা। এই ঘটনার কারণে এই ফ্রেডরিক ভোলারকে তোমার জৈব রসায়নের জনক বলা হয়, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। বুঝতে পেরেছ? জি স্যার। তখন সবাই জানতো যে পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে এই কোনো অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যায় না। আবার এই জানতো যে ইউরিয়া একটা অর্গানিক কেমিস্ট্রি। তো যখন ভুল করে ও আসলে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চেয়েছিল, কিন্তু হিট দিয়ে এটাকে ক্রিস্টাল আকারে পৃথক করতে গিয়ে ইউরিয়া হয়ে গেল, তখন তো সে মহা খুশি। তার আসল কাজ না হলেও এই কাজের মাধ্যমে সে জানতে পারলো যে পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কম্পাউন্ড তৈরি করা সম্ভব হচ্ছে। এবং তখন তো যে যুগ ছিল, সবাইকে চিঠি লিখে লিখে জানালো সে যে সে ল্যাবরেটরিতে অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পেরেছে এইভাবে। আচ্ছা, এটা হলো ইনঅর্গানিক কম্পাউন্ড, আর এটা হলো অর্গানিক কম্পাউন্ড। এবং শুরু হলো ল্যাবরেটরিতে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি করার একটা বিপ্লব। এর আগে কেউ তৈরি করতে পারে নাই। অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস। আমরা আগে বলেছি আসলে কার্বন কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ড মানে হলো কার্বন কম্পাউন্ডস। তাহলে এটা হলো আসলে ইজ দ্য স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস, এক্সেপ্ট কার্বন থাকা সত্ত্বেও কার্বন মনোক্সাইড অর্গানিক কম্পাউন্ড না, কার্বন ডাইঅক্সাইড অর্গানিক কম্পাউন্ড না, কার্বনেটস অর্গানিক কম্পাউন্ড না, হাইড্রোজেন কার্বনেট অর্গানিক কম্পাউন্ড না, কার্বাইড অর্গানিক কম্পাউন্ড না, অ্যান্ড সায়ানাইড এগুলোতে কার্বন থাকা সত্ত্বেও এরা কিন্তু তোমার অর্গানিক কম্পাউন্ড নয়। আর রুদ্রা যেটা বলেছে পানির কথা, ওয়াটারের কথা, সেখানে তো কার্বন নাই। আচ্ছা, অবটেন ফ্রম ন্যাচারাল সোর্সেস আর সিনথেসিস ইন দ্য ল্যাবরেটরিজ, বেশিরভাগই হয়তো ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়, না হলে আমরা যে ল্যাবরেটরিতে সিনথেসিস করেছি। ওই ফ্রেডরিক ভোলারের 1828 সালের পর থেকে যখন সে চিঠি দিয়ে জানালো সবাইকে, তখন সবাই চেষ্টা শুরু করলো এবং অনেকেই সফল হলো। বুঝতে পেরেছো তো না? জি স্যার। কোন বিশ্ববিদ্যালয়ের ছিলেন স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু জোরে কথা বলো। দ্য ইউনিক নেচার অফ কার্বন, মানে কার্বনের একটা অনন্য বৈশিষ্ট্য, নেচার, প্রকৃতি, অনন্য প্রকৃতির কার্বন। যে আমরা জানি যে এখন পর্যন্ত পিরিয়ডিক টেবিলে যদি 118টা এলিমেন্ট থাকে, এর মধ্যে কার্বন ইউনিক, আলাদা। কার্বনের এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যা অন্য কোনো এলিমেন্টের নাই। The ability to form 4 strong covalent bonds, 4টা স্ট্রং
কোভালেন্ট বন্ড ফর্ম করার ক্ষমতা আছে কার্বনের, যা আর কারণে দেখতে গেলে অ্যাবিলিটি টু ফর্ম 4 স্ট্রং কোভালেন্ট বন্ডস। বুঝতে পেরেছ? Yes, sir. জি স্যার। ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন গ্রাউন্ড স্টেট, আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s2 2s2 2p2 গ্রাউন্ড স্টেট, মানে সাধারণ অবস্থায় এইরকম থাকে। ঠিক আছে, এই যে কার্বন গ্রাউন্ড স্টেটে আমরা এভাবে দেখাতে পারি 1s, দুটো ইলেকট্রন আছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আর 2p-তে দুইটা ইলেকট্রন আছে, এটা তোমার তোমার আব্বাউ পলি আল্লাহ, একজনের নীতি অনুসারে নামটা মনে পড়তেছে না। আচ্ছা, এখানে একাধিক ইলেকট্রন থাকবে, একটা করে ইলেকট্রন থাকবে। কোন নীতি বলতো? এটা তিনটা নীতি আছে না ইলেকট্রন কনফিগারেশনের? আব্বাউ নীতি, তারপরে পলির এক্সক্লুশন প্রিন্সিপাল, আর একটা কি হোমস। আচ্ছা, হোমসের নাম মনে করতে পারছিলাম না। অ্যাকর্ডিং টু হোমস রুল, দেখো হোমস রুল অনুসারে এই যে যেগুলো ইকুইভ্যালেন্ট অরবিটাল, যেমন পি অরবিটাল, এগুলো ইকুইভ্যালেন্ট অরবিটাল, সেগুলোতে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তাই এই জন্য এই পিতে একটা, এই পিতে একটা, আর তো নাই, এই জন্য পিতে শূন্য। তাহলে আর তোমার ভ্যালেন্সির নিয়ম অনুসারে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, আনপেয়ার ইলেকট্রন থাকবে, ভ্যালেন্সি হবে তত। Each carbon atom has 4 unpaired electron which excite when excited. আমরা এখানে দেখলাম দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল মাত্র। কিন্তু আমরা যখন দেখব যে তোমার এক্সাইটেড হয়ে গেল, তখন কিন্তু 4টা হয়ে গেল আনপেয়ার্ড ইলেকট্রন। Each carbon atoms has 4 unpaired electrons when excited, tend to form 4 strong covalent bonds. দেখো এই যে 4টা কার্বন এক্সাইটেড স্টেট, এই জন্য এর ভ্যালেন্সি হয়ে গেল কিন্তু 4। আমরা যে বললাম যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন ততগুলো ভ্যালেন্সি, হ্যাঁ তার ভ্যালেন্সি 4। এই জন্য এই যে 4 স্ট্রং কোভালেন্ট বন্ডস ফর্ম করতে পারে। বুঝতে পেরেছো কিনা? জি Yes, স্যার। sir. Ability to catenation, catina মানে হলো চেন, শিকল তৈরি করার ক্ষমতা। Carbon atoms link together to form chains of varying length, branch chains and rings of the different size. কার্বন কি করতে পারে? একটা কার্বনের সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এরকম চেন তৈরি করতে পারে, ব্রাঞ্চ তৈরি করতে পারে, রিং তৈরি করতে পারে বিভিন্ন সাইজের। এই জন্য কার্বন এই যে ইউনিক। কেন কার্বন ইউনিক? যে আমরা বলছি দ্য ইউনিক নেচার অফ কার্বন। কার্বন কেন একাই কোটি কোটি তোমার কম্পাউন্ড তৈরি করতে পারলো, যেখানে অন্যরা পারে না? সবাই মিলে মাত্র 1 লাখ। ক্যাটিনেশন, এটা একটা গ্রিক ওয়ার্ড, অ্যাবিলিটি টু অ্যাটমস ইন ফর্মিং স্টেবল বন্ড উইথ ইটসেলফ, নিজেদের মধ্যে চেন তৈরি করতে পারবে। হ্যান্স জয়েনিং আপ ইনটু চেনস অর রিংস, চেন অথবা রিং এর মাধ্যমে নিজেদের মধ্যে তারা বন্ড ফর্ম করতে পারবে এবং কম্পাউন্ড ফর্ম করতে পারবে, স্টেবল বন্ড। এটাই হলো ক্যাটিনেশন। এখানে এই ক্ষমতার মধ্যে সবচেয়ে ভালো ক্ষমতা সম্পন্ন হলো কার্বন কার্বন, তারপরে সিলিকন সিলিকন, তারপর জার্মানিয়াম জার্মানিয়াম, তারপর টিন টিন। তো কার্বন কার্বনটা হলো আসলে সত্যিকার অর্থে সাকসেসফুল, অন্যগুলো খুবই সীমিত, কার্বনের তুলনায় কিছুই না, 1%ও না। বন্ড স্ট্রেংথ অ্যাজ বন্ড লেংথ, ঠিক আছে, বন্ড স্ট্রেংথ অ্যাজ বন্ড লেংথ। আমরা একটু দেখাই, এই যে কার্বন কার্বন, নাইট্রোজেন নাইট্রোজেন, অক্সিজেন অক্সিজেন, যে তোমার ইয়াগুলো তৈরি হচ্ছে, চেনগুলো তৈরি হচ্ছে। বন্ড স্ট্রেংথ অ্যাজ দ্য নাম্বার অফ লোন পেয়ার্স, as the number of lone pairs
যে তোমার সেন্ট্রাল অ্যাটম যেটা, সেই সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে সেগুলো নির্ভর করবে। আচ্ছা, CnH2n+2 এটাকে আমরা বলি অ্যালকেনের জেনারেল ফর্মুলা, অফ অ্যালকেন CnH2n+2। ওকে, জি স্যার। জি স্যার। n equal to 1 2 3, নো লিমিট ফর n, এর কোনো শেষ নাই। কিন্তু এটা ফ্র্যাকশন হবে না, জিরো হবে না, যে কোনো তোমার পূর্ণ সংখ্যা হবে, ফুল নাম্বার, জিরো হবে না। এগুলো হলো অ্যালকেনের জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। আচ্ছা, এরকম যদি আমরা বলি সিলিকন ডি এই জায়গায় SiNH2n+2, এটা মাত্র 6 পর্যন্ত হতে পারে, 1 থেকে 6 অনলি, আর এটার কোনো লিমিট নাই। এরকম এটাকে সিলেন্স বলা হয়, এরকম একটা কম্পাউন্ড আছে সিলেন্স, মাত্র 1 থেকে 6 পর্যন্ত হতে পারে। আর বর্তমানে কার্বনের একটা কম্পাউন্ড পাওয়া গেছে, এটার নাম হলো ফুলারিন, যেখানে 7টা কার্বন আছে। জার্মানিয়ামের ক্ষেত্রে মাত্র 1 থেকে 3টা থাকতে পারে, জার্মানস বলা হয় এটাকে। আর স্টিমের ক্ষেত্রে মাত্র তোমার এই যে অনলি SnH4, অর্থাৎ 4টা হাইড্রোজেনকে যুক্ত করতে পারছে এখানে, অর্থাৎ ওই একটা NMR1 সিলিকনের টিনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে সেই তুলনায় কার্বনের ক্ষমতা কত বেশি। তা আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও এক্সাইটেড স্টেটে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইলেকট্রন অফ কার্বন। দেখো 4টা বিজোড় ইলেকট্রন আছে, 4টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার জি স্যার। আচ্ছা, এ কি করে? sp3 সংকরণ করে, হাইব্রিডাইজেশন অফ sp3 হাইব্রিডাইজেশন। কি হাইব্রিডাইজেশন? sp3 হাইব্রিডাইজেশন, 4 সিগমা বন্ড, এই সাইনটা হলো সিগমা, তাই না? জি স্যার। এটা কি সিগমা, 4 সিগমা বন্ড করতে পারে। 4টা যে বন্ড আমরা বলেছি না, 4টাই সিগমা হতে হবে। আমরা বলতে 4টা কোভালেন্ট বন্ড, ওই কোভালেন্ট বন্ডগুলো সিগমা বন্ড। কোভালেন্ট বন্ড আবার 2 প্রকার, কোভালেন্ট বন্ড 2 প্রকার, সিগমা বন্ড, পাই বন্ড, কিন্তু এখানে 4টাই সিগমা বন্ড, এই জন্য স্ট্রং বন্ড। এবং জি স্যার। কার্বনের এখানে 4টা sp3 হবে। এই sp3 মানে কি? এই sp3 আমরা উচ্চারণ করবো কিন্তু sp কিউব না, কিন্তু লিখবো এরকম করেই, 3টা পাওয়ারে যাবে। এই sp3 মানে হলো একটা s 3টা p, একটা s এর উপরে কিছু না, মানে 1 আছে, 0 না, একটা s আর এই 3টা p। এই যে এখানে একটা s 3টা p, একটা s এ বিজোড় ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 3টা p তে বিজোড় ইলেকট্রন আছে। এই যারা বিজোড় ইলেকট্রন আছে তারাই এই সংকরণটা, হাইব্রিডাইজেশনটা করেছে। এই জন্য sp3 মাধ্যমে 4টা সিগমা বন্ড ফর্ম হবে এখানে, কোভালেন্ট বন্ড, 4টাই কোভালেন্ট। কেন, ক্লিয়ার কিনা? জি স্যার। এবার জি স্যার। কেন এই জিনিসগুলো তো একদম নতুন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, বলবা সমস্যা হলে। আচ্ছা, আবার কার্বন sp2 করতে পারে, মানে এখান থেকে একটা s হলো, p হলো, এটা থেকে গেল, এটা ব্যবহার হলো না, তখন sp2 হাইব্রিডাইজেশন হলো, তখন 3টা সিগমা হবে, আর যেটা হলো না সেটা পাই বন্ড তৈরি করবে, 1 পাই বন্ড। মানে যারা হাইব্রিডাইজেশন হলো, যাদের হাইব্রিডাইজড তারা হলো সিগমা বন্ড, আর যারা আনহাইব্রিডাইজড তারা হলো পাই বন্ড। এই জন্য 3টা সিগমা, একটা পাই। এখানে sp2 মানে হলো 3টা, একটা s 2টা p, যোগ করলে হয় 3টা, এই 1 3, এই 3টা তৈরি করবে হলো সিগমা বন্ড। আর যেটা sp2 হয়নি, যেরকম ছিল সেরকমই আছে, সেটা করবে পাই বন্ড। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, আবার হতে পারে sp, দেখো এটা দেখানো হচ্ছে কত দূর, sp3 মানে এই পুরাটা, sp2 মানে এই পর্যন্ত, এটা বাদ, sp মানে এইটুকু শুধু। তাহলে sp এখানে 1 2, একটা s একটা p, তাহলে এই দুইটা মিলে 2টা সিগমা বন্ড তৈরি করবে।
আর যে দুটা sp হয়নি, যেমন ছিল তেমন আছে, মানে আনহাইব্রিডাইজড আছে, আনহাইব্রিডাইজড, এগুলো হলো হাইব্রিডাইজড, আর এগুলো আনহাইব্রিডাইজড। এই আনহাইব্রিডাইজড গুলো কার্বন করবে, তাহলে এখানে দুটা সিগমা, দুটা পাই। sp2 হলে তিনটা সিগমা, একটা পাই। sp3 হলে চারটাই সিগমা। এগুলা জি স্যার। ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমি আরেকবার অন্যরকম বলি, কার্বনের যখন sp3 হাইব্রিডাইজেশন হবে তখন চারটা সিগমা বন্ড তৈরি করবে। কার্বনের যখন তিনটি sp2 হাইব্রিডাইজেশন হবে তখন তিনটা সিগমা বন্ড, একটা পাই বন্ড তৈরি করবে। কার্বনের যখন দুটি sp হাইব্রিডাইজেশন হবে তখন দুটা সিগমা বন্ড, দুটা পাই বন্ড তৈরি করবে। sp3 হাইব্রিডাইজেশন হলে মোট চারটা sp3 তৈরি হবে। ওই চারটা sp3 দ্বারা চারটা সিগমা বন্ড তৈরি করবে। sp2 হলে তিনটা sp2 হাইব্রিডাইজড বন্ড তৈরি হবে, তখন তিনটা সিগমা বন্ড হবে। আর sp হাইব্রিডাইজেশন হলে দুইটা sp হবে, তখন দুটা পাই বন্ড হবে। আর যখন sp2 হবে, দেখো যখন sp3 হবে তখন কোনো আনহাইব্রিডাইজ থাকবে না, এই জন্য কোনো পাই বন্ড হবে না। যখন sp2 হবে তখন একটা আনহাইব্রিডাইজ থাকবে, সে পাই বন্ড তৈরি করবে। যখন দুটি sp হবে তখন দুটো আনহাইব্রিডাইজ থাকবে, সেই দুটো পাই বন্ড তৈরি করবে। তাহলে পাই বন্ড তৈরি করে কারা? যেগুলো হাইব্রিডাইজড হয়। যেগুলো আনহাইব্রিডাইজ তারা পাই বন্ড তৈরি করে। আর সিগমা বন্ড তৈরি করে কারা? যারা হাইব্রিডাইজড। হাইব্রিডাইজড না হলেও কিন্তু সিগমা বন্ড তৈরি করতে পারবে, সবসময় হাইব্রিডেশন হয়তো এই আর কি লাগে না। বিশুদ্ধ অরবিটালও বন্ড ফর্ম করতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু পাই বন্ড হতে গেলে আনহাইব্রিডাইজড হতেই হবে। আচ্ছা, আমরা এখন বলতেছি, দেখো সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, বাকি বন্ডগুলো ফাঁকা। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন হ্যালোজেন সিঙ্গেল বন্ড, কার্বন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন ফসফরাস সিঙ্গেল বন্ড। এভাবে কার্বন অন্য যে কোনো পরমাণুর সাথে, অ্যাটমের সাথে যুক্ত হতে পারে। অন্য বন্ডগুলোকে এরকম ফাঁকা দেখাইতে হবে। ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন সালফার ডাবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড। এক্স হলো হ্যালোজেন্স, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গ্রুপ 17 এর যে এলিমেন্ট গুলো আছে। ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড হতে পারে। কেন, বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এরকম হতে পারে। ইদ্রা? জি স্যার। আচ্ছা, এখন আছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। ফাংশনাল গ্রুপস খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিকস। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ না জানলে অর্গানিক কম্পাউন্ডে পড়া যাবে না। Organic compounds are classified by the presence of characteristics functional group. এই ফাংশনাল গ্রুপ হলো অর্গানিক কম্পাউন্ডের একটা বিশাল ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস। আর এর উপর ভিত্তি করেই অর্গানিক কম্পাউন্ডকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তাহলে ফাংশনাল গ্রুপ কি? হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ? এ ফাংশনাল গ্রুপ ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাটম অর গ্রুপ। অ্যাটম হতে পারে, গ্রুপও হতে পারে। মানে গ্রুপ মানে হলো মানে গ্রুপ অফ অ্যাটম, অনেকগুলো গ্রুপের সমষ্টি, অনেকগুলো অ্যাটমের সমষ্টি। অ্যাটমস দ্যাট ইফেক্টিভলি ডিটারমাইন্স দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যান অর্গানিক কম্পাউন্ডস। এই ফাংশনাল গ্রুপটাই অর্গানিক কম্পাউন্ডের কেমিক্যাল প্রপার্টিস ডিটারমাইন করে দিবে, নির্ধারণ করে দিবে। তাহলে কত ক্ষমতা! ধরো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কত ক্ষমতা, সে যেভাবে চায় মোটামুটি সেভাবে দেশ চলে। আমেরিকা প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্টের যেরকম ক্ষমতা, একটা ফাংশনাল গ্রুপের সেরকম ক্ষমতা। ওই কম্পাউন্ড গুলো কি ধরনের ধর্ম শো করবে তা নির্ধারণ করে দিবে হলো ওই ফাংশনাল গ্রুপ। Functional group is defined as an atom or a group of atoms that effectively determines the chemical properties of an organic compound. আচ্ছা, দেখো প্রোপেন, এগুলো আমরা
হয়তো ছোট ছোট ফর্মুলা 19 শিখেছি। ইথানল, প্রোপান ওয়ান অল। এই যে মিথেন, ইথেন, প্রোপেন। এক কার্বন হলে মিথেন, দুই কার্বন হলে ইথেন, তিন কার্বন হলে প্রোপেন। জি স্যার। অ্যালকেন, এগুলো অ্যালকেন শ্রেণীর সদস্য, হোমোলোগাস সিরিজ অফ অ্যালকেন, প্রোপেন। তো এখান থেকে দেখো পুরো C3 না থেকে থাকলো, এই যে 1 2, এই জন্য ইথেন আর সাথে অ্যালকোহল যুক্ত হয়েছে, ইথানল। আর এই যে মিথেন, ইথেন, প্রোপেন, 1 নাম্বার কার্বন হয়েছে, এই জন্য প্রোপেন ওয়ান অল। জি স্যার। আচ্ছা, নাম তিনটা বোঝা গেছে? জি স্যার। এটা জি স্যার। কোনো প্রশ্ন আছে নাম নিয়ে? নামের ক্ষেত্রে স্যার এখানে স্যার প্রশ্নটা হচ্ছে স্যার ওয়ান কোন ক্ষেত্রে হবে স্যার, মানে এটা কিভাবে বসাবো? ওয়ান মিনিমাম 3 কার্বন থাকলে ওয়ান হওয়ার সুযোগ আছে। এখানে তুমি যদি এই কার্বন আগে এখানে দাও তাহলে যা নাম থাকবে এখানেও তাই, কারণ এটা 2 হওয়ার সুযোগ নাই। এখানে থাকলেও এই যে আমি যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি তো, জি স্যার। এই ওয়েস্টটা এই কার্বনে থাকলে ওয়ান, এই কার্বনে থাকলে ওয়ান, এই জন্য বলার কোনো দরকার নেই। জি আর স্যার। এখানে তো এরকম কিছু না, এটা তো প্রশ্ন ওঠে না। এখানে দেখো এই ওয়েস্টটা যদি এখানে না থেকে এখানে থাকে তাহলে 2 হয়ে যাবে, এখানে থাকলে আবার ওয়ান, কিন্তু এখানে থাকলে 2, এই জন্য ওয়ান বলা হয়েছে এখানে। 3 কার্বন এই জন্য প্রোপেন, তারপরে 1 নম্বর কার্বন এই জন্য ওয়ান, আর এই যে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ এই জন্য অল, এই জন্য প্রোপেন ওয়ান অল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দেখো প্রোপেন ডাজ নট রিঅ্যাক্ট উইথ সোডিয়াম, প্রোপেন সোডিয়ামের সাথে কোনো রিঅ্যাকশন করে না। ইথানল অ্যান্ড প্রোপেন ওয়ান অল রিঅ্যাক্ট উইথ সোডিয়াম টু গিভ হাইড্রোজেন গ্যাস। এখানে ইথানলও সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে, প্রোপেন ওয়ান অলও এদের সাথে রিঅ্যাকশন করে। তাহলে পার্থক্যটা কোথায় দেখো? পার্থক্যটা হলো আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ইথানলে ওইচ আছে, তারপরে তোমার প্রোপেন ওয়ান অলে ওইচ আছে, এই জন্য রিঅ্যাকশনটা হবে। আচ্ছা, এই হলো ইথানল, এই হলো প্রোপেন ওয়ান অল। আমরা একটু আগে দেখলাম have similar chemical properties. কেন similar chemical properties? এটার জি স্যার। এই দুটার মধ্যে সিমিলার প্রপার্টিজ এর কারণ কি? দুইটা স্যার একই ফাংশনাল গ্রুপে। হ্যাঁ, থ্যাংক ইউ। সেম ফাংশনাল গ্রুপ আর প্রেজেন্ট both the compound, both this compound. দেখো এই যে OH, এটা হলো এই সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ হওয়ার কারণ। কেন কি বুঝতে পেরেছ? জি স্যার। They contain the same functional group, bond OH. They are classified into the same homologous series, alcohols. এটাও অ্যালকোহল, এটাও অ্যালকোহল। আচ্ছা, এখন তাহলে আসো, যত অ্যালকোহল আছে জি স্যার। সবাইকে আমরা একটা সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, ওই সিরিজটার নাম হোমোলোগাস সিরিজ। এরকম যত অ্যালকেন আছে একই সিরিজে, যত অ্যালকিন আছে একই সিরিজে, যত অ্যালকাইন আছে একই সিরিজে, যত অ্যালডিহাইড আছে একই সিরিজে, যত কার্বক্সিলিক অ্যাসিড একই সিরিজে। এই জন্য বলা হচ্ছে হোমোলোগাস সিরিজ। এই হোমোলোগাস সিরিজ ইজ এ সিরিজ অফ কম্পাউন্ডস দ্যাট হ্যাভ দ্য সেম ফাংশনাল গ্রুপ। যাদের সেম ফাংশনাল গ্রুপ তারা সবাই একই হোমোলোগাস সিরিজ, and each member differs from the next member by a consist to unit in their formula. আমরা দেখবো যে ঠিক নেক্সট মেম্বারের সাথে আগের মেম্বারের, প্রিভিয়াস মেম্বারের শুধু পার্থক্য হলো এইটুকু, বন্ড সিএস টু। আচ্ছা দেখো, এটা হলো মিথেন, এটার নাম কি? মিথেন CH4। এটার নাম কি? তাড়াতাড়ি বলো, দুজনের মধ্যে কে বলতে পারে? কেন? জি স্যার। হ্যাঁ, কি এটার নাম কি? সেকেন্ডটা তোমরা বলো। C2H6 ইথেন, এটা প্রোপেন বিউটেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, একদম ছোটস্থ, মুখস্থ না, মুখস্থ থেকে বড় কিছু। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এখন তুমি এটা থেকে দাঁড়াও, দেখো একটা কার্বন আর দুটো হাইড্রোজেন রয়েছে, এখান থেকে এখানে যাও একটা কার্বন একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন রয়েছে, এখান থেকে এখানে যাও একটা কার্বন দুটো হাইড্রোজেন রয়েছে। এই জন্য বলছিলাম পার্থক্যটা কোথায়, এই যে বন্ড সিএস টু বন্ড,
দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে আরো দুটা বন্ড ফাঁকা আছে কার্বনের। জি তাহলে এর মধ্যে পার্থক্য শুধু CH2, এই ইউনিটের একটা পার্থক্য। আচ্ছা, এই চারটা একটু দেখো তো, আমি একটু পানি খেয়ে আসি, এই ফাঁকে একটু দেখে নাও। হ্যাঁ, আচ্ছা দেখো, নাম্বার অফ কার্বন অ্যাটম 1, 1 অ্যাটম কার্বন, 2 অ্যাটম, 3 অ্যাটম, 4 অ্যাটম। ইউপিএস নেম এগুলো, মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি নেম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। নামগুলো আমরা জানি আগে থেকেই, 9, 10 থেকেই জানি। মলিকুলার ফর্মুলা CH4, C2H6, C3H8, C4H10। কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা আমরা এভাবে লিখতে পারি, এটাকে এরকমই লিখতে হবে CH4, এটাকে আমরা ভেঙে লিখতে পারি, এটাকে কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা বলে। স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু কনডেন্সড। CH3 শুধু কার্বনটাকে আলাদা করা হলো, প্রত্যেক কার্বনের সাথে হাইড্রোজেন আলাদা করা হলো। CH3 স্ট্রাকচারাল ফর্মুলা বলতে আমরা এই কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলাকে লিখে থাকি। আর এটা হলো শুধু স্ট্রাকচারাল ফর্মুলা, একদম হাইড্রোজেন গুলো পর্যন্ত দেখিয়ে স্ট্রাকচার লেখা। দ্য ফার্স্ট 4 মেম্বার্স অফ স্টেট চেন অ্যালকেন, এগুলো সব স্টেট চেন অ্যালকেন। এরপর আসে দেখো নাম্বার অফ কার্বন অ্যাটম 1, নাম্বার অফ কার্বন অ্যাটম 2, নাম্বার অফ কার্বন অ্যাটম 3, নাম্বার অফ কার্বন অ্যাটম 4। ইউপিএস নেম মিথানল। কিভাবে নামটা হলো? আগে নাম ছিল কি দেখো, মিথেন। কি ছিল? মিথেন। মিথেন। মিথেন থেকে ই বাদ গেল, আমি লিখে দেখাবো। আর অ্যালকোহলের অল যুক্ত হলো, তখন এটা মিথানল হয়ে গেল। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি নামটা কিভাবে আসলো, খেয়াল করো। জি এই ছিল মিথেন। তো মিথেন থেকে যখন ইয়া হচ্ছে তখন মিথানল হচ্ছে। এটা বাদ, এই ই বাদে বাকিটুকু থাকলো এখানে। দেখো, মিথেন প্লাস অ্যালকোহলের অল, এই মিলে হলো তোমার মিথানল। বুঝতে পারা? দেখো কেন জি স্যার। আমাদের 1 কার্বন অ্যাটম হাইড্রোকার্বনের নাম ছিল মিথেন, আমরা লাস্ট ইটা বাদ দিলাম, আর অ্যালকোহলের লাস্টের দুটো লেটার যোগ করলাম ওয়েল, তাহলে কি হলো? মিথানল। এইভাবে নামটা হয়েছে মিথানল।
জি স্যার বুঝতে পারছি। এই একই রকম ভাবে ইথেন থেকে ই বাদ দিয়ে ওয়েল যুক্ত হয়ে ইথানল, প্রোপেন থেকে তোমার ই বাদ দিয়ে ওয়েল যুক্ত হয়ে প্রোপানল, বিউটেন থেকে ই বাদ দিয়ে ওয়েল যুক্ত হয়ে বিউটানল। আচ্ছা, আমরা এখন আলোচনা করব। তাহলে মলিকুলার ফর্মুলা আমাদের মিথেনের ছিল CH4, একটা হাইড্রোজেনের জায়গায় একটা OH যুক্ত হলো, তখন মিথানল। এখানেও একটা হাইড্রোজেনের জায়গায় OH, ইথানল। এখানেও একটা হাইড্রোজেনের জায়গায় OH, প্রোপানল। এখানেও একটা হাইড্রোজেনের জায়গায় OH, বিউটানল। এন্ড ওয়ান করতে যাচ্ছে, ওয়ান কেন বলতেছি পরে। কনডেন্স এক্সট্রাকশন ফর্মুলা CH3OH, CH3CH2OH। OH এখানে থাকলেও যা, এখানে থাকলেও তাই। CH3CH2CH2OH, এখানে যে দেখানো হয়েছে, এটা কি দেখানো হয়েছে, এখান থেকে এইটুকু বেশি, এটার থেকে এটা CH2 বেশি, এটার থেকে CH2 বেশি, এটার থেকে CH2 বেশি, বাকিটা কোশ্চেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কার্বনে, এই জন্য 1, এটাও 1 নম্বর কার্বনে, এই জন্য 1। আর হলো স্ট্রাকচারের ফর্মুলা এটা। আচ্ছা, হোমোলোগাস সিরিজ মেম্বার্স ইন দ্য সেম সিরিজ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ জেনারেল ফর্মুলা। এদেরকে একটা জেনারেল ফর্মুলার সাহায্যে এক্সপ্রেস করা যাবে। হোমোলোগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে ক্যারেক্টারিস্টিক্স, যে তোমার জেনারেল ফর্মুলা থাকবে, একটা জেনারেল ফর্মুলার মধ্যে পড়বে। যেমন অ্যালকেন্স, সমস্ত অ্যালকেন্সকে আমরা এর মধ্যে দিয়ে প্রকাশ করতে পারবো, CnH10+2। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এরকম একটা জেনারেল ফর্মুলা থাকবে। এবার জি স্যার। হ্যাঁ, কথা বলো। CnH10+2। আচ্ছা, দেখো, অ্যালকেন CnH2n, অ্যালকাইন CnH2n-2। তোমরা বুঝতেছো তো? জি স্যার। এরকম একটা জেনারেল ফর্মুলা থাকবে। অ্যালকানলস মানে অ্যালকোহল, CnH2n+2 ছিল, একটা হাইড্রোজেন কমে গেল, তখন 1 হলো, ওই জায়গায় OH যুক্ত হলো, তখন এটা অ্যালকোহল হয়ে গেল, অ্যালকানলস, CnH2n+1OH। এই যে অ্যালকানলস, এটা অ্যালডিহাইড, এটা অ্যালকোহল, এটা হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে ইউটেক সিস্টেমে অ্যালকানলস বলে। CnH2n+1 CHO। এখন এই যে এটা ফাংশনাল গ্রুপ, CHO টা ফাংশনাল গ্রুপ। তারপর অ্যালকানোইক অ্যাসিড CnH2n+1 COOH, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিল মূলক, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস। দেখো, কেমিক্যাল প্রপার্টিস, মেম্বার অফ হোমোলোগাস সিরিজ হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টিস। যারা একই হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত, তাদের কেমিক্যাল প্রপার্টিস সিমিলার হবে। The physical properties change gradually along the homologous series. তবে একদম সেম সেম হবে তা তো না। হ্যালো। হ্যাঁ, একদম সেম সেম কিন্তু হবে না, গ্রাজুয়ালি একটু চেঞ্জ থাকবে, চেঞ্জ গ্রাজুয়ালি along the homologous series. Example, the longer the carbon atom in the molecule or the greater the molecular mass. है ना, ये molecular mass যদি আমরা চেঞ্জ হতে দেখি, বাড়তে থাকে, ইনক্রিজ করতে থাকে, অথবা কার্বন চেঞ্জ যদি লঙ্গার হতে থাকে, তাহলে আমরা দেখবো হ্যাঁ কিছু গ্রাজুয়ালি কিছু ফিজিক্যাল প্রপার্টিস বা কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ হবে। দ্য গ্রেটার দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন মলিকুলস, মলিকুলস যত বড় হবে তত তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বড় হবে, গ্রেটার হবে। দ্য গ্রেটার দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন মলিকুলস। বুঝতে পেরেছ? জি স্যার। সিমিলার হবে কিন্তু সেম না, সিমিলার আর সেম কিন্তু এক জিনিস না, একদম সেম সেম হবে না, সিমিলার হবে। দ্য হায়ার দ্য মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অ্যান্ড ডেন্সিটি, তোমার মেল্টিং পয়েন্ট বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে, হায়ার হবে, বয়লিং পয়েন্ট হায়ার হবে, ডেন্সিটি হায়ার হবে, মানে ইনক্রিজ করবে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি
some physical properties of the first 20 members of state chain alkanes. স্টেট চেন আলকেন গুলোর প্রথম পৃষ্ঠার আমরা ফিজিক্যাল প্রপার্টিসটা একটু খেয়াল করি। নাম্বার অফ কার্বন অ্যাটমস 1 2 3 করে 10 পর্যন্ত আছে। মলিকুলার ফর্মুলা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নন এন্ডোটেন 10টা এখানে আছে নামগুলো। স্টেট অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে এটা হলো এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে, প্রমাণ তাপমাত্রা এবং চাপে। প্রথম চারটা হলো গ্যাস 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 গ্যাস, প্রথম চারটা গ্যাস। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন হলো গ্যাস। এরপরে এগুলো লিকুইড 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 লিকুইড, এরকম লিকুইড চলবে আরো। গ্যাস কেন আরো কিছুক্ষণ চলবে, 15 পর্যন্ত লিকুইড চলবে, 15 পর্যন্ত। মেল্টিং পয়েন্ট দেখো, তাহলে অনেক মাইনাসে আছে, আস্তে 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 এখনো মাইনাসে থাকলো। বয়লিং পয়েন্ট মাইনাসে আসছে, আস্তে 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 প্লাসে হয়ে যাবে। ডেন্সিটি অফ সলিড আর লিকুইড অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমরা দেখবো যে ডেন্সিটি গুলো এরকম হবে। আচ্ছা, এখন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এগুলো আমরা মলিকুলার ফর্মুলা এভাবে লিখবো সিস্টেম করে, CnH2n+2 ফর্মুলাতে বসিয়ে বসিয়ে। এতে এদের প্রথম দেখো আমরা বলছি এগুলো লিকুইড আছে। এই যে এখানে দেখা যাচ্ছে 18 থেকে সলিড, 15 থেকে লিকুইড শুরু হলো, 17 পর্যন্ত লিকুইড, এরপরে আস্তে আস্তে সলিড শুরু হয়ে গেল। মেল্টিং পয়েন্ট এবার দেওয়া আছে, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি। আচ্ছা, কেন পড়ো তো? Yes, sir. Factor affecting the physical properties of organic compounds. হ্যাঁ পড়ো। Main factor affecting the physical properties of organic compounds. Structure of the functional group. আচ্ছা, 1.1 dipole moment of the molecule. হ্যাঁ আমরা প্রথম বললাম স্ট্রাকচার অফ দ্য ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের উপরে নির্ভর করবে এই যে মেন ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ফিজিক্যাল প্রপার্টিজ। আমরা যে বলছি যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কিসের উপরে নির্ভর করবে, কোন কোন জিনিসের উপর? মেনগুলো আমরা বলতেছি ফাংশনাল গ্রুপের উপর নির্ভর করবে। ডাইপোল মোমেন্টের উপর নির্ভর করবে। ডাইপোল মোমেন্ট আমরা পরে আজকে বুঝাবো। ফরমেশন অফ হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডের উপর নির্ভর করবে। লেন্থ অফ কার্বন চেইনস, লন্ডন ডিসপারশন ফোর্সেস এর উপরে নির্ভর করবে। এগুলো কি বুঝতে পেরেছো? স্যার স্যার আমি স্যার চেক করছিলাম স্যার, আগের দিনের স্যার ভিডিওটা আসেনি। আচ্ছা, গত দিনেরটা না? জি স্যার। আচ্ছা, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক। আচ্ছা, ইবরা পড়ো তো। Structure of functional group. একটু সাউন্ড বাড়াও, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। Structure of functional group. Molecules have a polar functional group have a higher than others with a non-polar of smaller molecular mass. That is stronger intermolecular attraction among molecules. আচ্ছা, ইবরার সাউন্ডে মনে প্রবলেম আছে। এই প্রবলেম শুরু হলো তো। হ্যাঁ, ইয়া তো ইকো হচ্ছে। জি স্যার। দেখো কারো কোনো সেটিং এর সমস্যা হয়েছে, ইবরাই হতে পারে সেটিং এ। আচ্ছা, molecules having a polar functional group, হ্যাঁ ঠিক হয়ে গেছে। পোলার ফাংশনাল গ্রুপ মানে যদি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে বেশি তাহলে পোলার হবে। তাহলে ফাংশনাল গ্রুপটা যদি পোলার হয় তাহলে হবে হায়ার বয়লিং পয়েন্ট হায়ার হবে। দেন আদার্স উইথ এ নন পোলার, যদি নন পোলার ফাংশনাল গ্রুপ হয় তাহলে সিমিলার মলিকুলার মাসেস, কিন্তু তখন তোমার বয়লিং পয়েন্টটা কম হবে। স্ট্রঙ্গার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অ্যামং মলিকুলস, তাহলে মলিকুলস এর মধ্যে স্ট্রঙ্গার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে।
আচ্ছা, আমরা একটু দেখি এখানে যে স্ট্রাকচার অফ ফাংশনাল গ্রুপ, যে মলিকুল, দেখো মলিকুলস উইথ পোলার ফাংশনাল গ্রুপ। এই যে এখানে ওএইচটা হলো পোলার, NH2টা হলো পোলার, এখানে এটা পোলার, এখানে না এটা পোলার না, নন পোলার, এটা পোলার। এই যে যেগুলো আমরা ব্লু কালার দেখছি এগুলো হলো পোলার। আচ্ছা, মলিকুলস উইথ নন পোলার ফাংশনাল গ্রুপস, এখানে কোনো পোলার ফাংশনাল গ্রুপ নাই। আচ্ছা, রিলেটিভ মলিকুলার মাস 60, 59, 64.5, 60, 58, 56, 54, মানে অ্যারাউন্ড খুব কাছাকাছি না হয়েছে, দেখো 60-র কাছাকাছি। তাদের বয়লিং পয়েন্ট মাসের সাথে যদি রিলেটেড হতো সেম হইতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো এটার মধ্যে এটার বয়লিং পয়েন্ট 97.2, এটা 48.6, 12.5, 141, -0.5, -6.2, 8.1। কারণ এই যে পোলারের কারণে এত বেশি, পোলারের কারণে এত বেশি, পোলারের কারণে এত বেশি, নন পোলার জন্য এত কম। আচ্ছা, পোলার কেন? এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে, এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে আছে, এখানে তোমার এই যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আছে, কিন্তু এখানে এরকম কোনো কিছু নাই, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নাই এগুলোতে, এই জন্য এগুলো নন পোলার, এই জন্য তোমার এই যে বয়লিং পয়েন্ট এত কম, মাইনাসে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আচ্ছা, দেখো এখানে দেখানো হয়েছে এই যে, হ্যাঁ, এটা ওই পোলারের কারণে বয়লিং পয়েন্টটা এত বেশি। ডাইপোল মোমেন্ট অফ মলিকুল, টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন মানে CCl4, 4টা ক্লোরিন, টেট্রাক্লোরো মানে 4টা ক্লোরিন, মিথেন CH4 হলো মিথেন, আর 4টা হাইড্রোজেন যদি 4টা ক্লোরিন দ্বারা সাবস্টিটিউট হয় তাহলে CCl4, এটা হলো টেট্রাক্লোরোমিথেন, হ্যাজ 4 পোলার বন্ডস ইন দ্য মলিকুল, 4টা তোমার এখানে পোলার বন্ড আছে এটাতে। আমরা দেখি মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট ভেরি লো, দ্য মলিকুল ইজ নন পোলার, the molecule is non-polar, the molecule is tetrahedrally symmetrical, the dipole moment of the, হ্যাঁ বলো। স্যার আমার স্যার ক্লাস আছে স্যার 4টা থেকে স্যার। কি ক্লাস? স্যার ফিজিক্স। 4টাতে? জি স্যার। এত টাইট রাখছো কেন? স্যার স্যার আজকের জন্য স্যার একটু 4টায় স্যার রাখছি স্যার, স্যার একটু সমস্যা ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এটা অনেক বড় তো এই পাওয়ার পয়েন্টটা, 40 পৃষ্ঠা পর্যন্ত পড়াই, 37 হলো, মনে থাকবে তাহলে, ঠিক আছে? স্যার আমার তো স্যার 4টা বাজে, তাহলে স্যার আমি বের হয়ে গেলাম স্যার। আচ্ছা তাহলে থাক, মনে রাখো তুমি, তোমার দায়িত্ব থাকলো, 37 পর্যন্ত হয়েছে, ঠিক আছে? জি স্যার। আমরা নেক্সট দিনে এটা বাকিটা করবো, নাহলে এটা বোঝা যাবে না, ঠিক আছে? তাহলে স্যার আজকেরটা স্যার আগের দিনের ভিডিওটা স্যার একটু আমাকে, হ্যাঁ আগেটা দিয়ে দিচ্ছি, আজকেটা দিয়ে দিচ্ছি, আর আগামী দিন আমরা 38 পেজ থেকে শুরু করবো, মনে রাখো। ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। আবার তাহলে ইকরার, জি স্যার। আচ্ছা আজকে থাক, তাহলে কালকে এটা তো আগানো যাবে না, কালকে 12টায়, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আমার কাজও আছে আজকে খুব, এখন পর্যন্ত 4টা পড়ানো হয়েছে, অনেক কাজ করছি, টায়ার্ডও লাগে খুব, আর এটা তো আর কন্টিনিউ করা যাবে না, কালকে 12টায়, হ্যাঁ? জি স্যার। আসসালামু আলাইকুম।